তাহলে আমরা ক্যালকুলাস শুরু করি। তো ক্যালকুলাসের যেহেতু দুইটা পার্ট, একটা কি বলতো, একটা কি, এটা হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, আর একটা কি যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখন তুমি তো বলতেছো যে তুমি ডিফারেন্সিয়েশন অলরেডি পড়ে ফেলছো, তাই না? তাহলে আমরা মেইনলি আলোচনা করব কি নিয়ে? মেইনলি আলোচনা করব যোগজীকরণ নিয়ে। আচ্ছা, এখন তাহলে যেহেতু ইন্টিগ্রেশন পড়ে ফেলছো, অন্তরীকরণে কি এইসব শিখে ফেলছো না, যে ডিডিএক্স অফ সাইন এক্স মানে কজ এক্স, তাই না? জি, ডিডিএক্স অফ সাইন এক্স মানে কজ এক্স, এটা কেন? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার পরে আসছে। এখন কেন সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কেন কজ এক্স হবে? মূল নিয়মের সাপেক্ষে অন্তরজ করলে আসে tan x। হ্যাঁ, মূল নিয়মে একটা প্রমাণ হতে পারে, মূল নিয়মের সাহায্যে আমরা প্রমাণ করে দেখতে পারি, কারণ একটা সিরিজ আসে, ওই সিরিজের সাথে ম্যাচ করলে দেখা যায় যে কজ এটা। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। তো এখন এটা, আচ্ছা আরো একটু কথা বলা যাক, যে তার মানে এগুলো সবই পড়ে আসছে, তাই না? ডিফারেন্সিয়েশনের ভিতরে যে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x। আচ্ছা, তো ডিডিএক্স অফ এক্স স্কয়ার হচ্ছে 2x, সেটা তো জানো, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখো, এখন এই যে এক্স স্কয়ারের যে ফাংশনটা, সেটা দেখতে অনেকটা এরকম হবে না? গ্রাফটা যদি চিন্তা করি, তাহলে এটাকে যে ডিফারেন্সিয়েট করলে আমরা 2x পাই, এই 2x পাওয়ার মানে এটা কি? 2x মানে কি বলো তো? 2x এর এটা দেখতে কেমন? 2x যে এটার গ্রাফ যদি করি, সেটা জাস্ট একটা স্ট্রেট লাইন হবে না? জি, স্ট্রেট লাইন হবে কিনা? এটা যে স্ট্রেট লাইন হচ্ছে, তার মানে কি? কারণ এই এক্স স্কয়ারটার দিকে তাকায় দেখো, যত তুমি এক্স এর ভ্যালু বাড়াচ্ছ, তোমার ওয়াই বা তোমার ফাংশনের যে মানটা, সেটা আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে না কমতেছে? বাড়া মানে কি? ঢাল বাড়া না কমা? ঢাল তো বোঝো। এই রেখাটার ঢাল কত? এই যে রেখাটা আঁকলাম, এটার ঢাল কত? আর এই রেখাটার ঢাল কি? একটু বেশি পজিটিভ একটা ঢাল, তাই না? একটা পজিটিভ ঢাল, এটা আরো বেশি পজিটিভ। আর এই রেখাটার ঢাল কি? নেগেটিভ। এটা কি? আরো বেশি নেগেটিভ। তাহলে বুঝতে পারতো, যেহেতু এটার ক্ষেত্রে আস্তে আস্তে ভ্যালুটা বাড়তেছে, তার মানে স্লোপটাও কি? দেখো এখানে থাকা অবস্থায় যে স্লোপ, আমি যে স্লোপটা দেখি, এইখানে থাকা অবস্থায় যে স্লোপ আর এখানে থাকা অবস্থায় স্লোপ কি আরো বেশি না? আরো যত উপরে উঠতেছে তত স্লোপের পরিমাণটা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে এই জন্য কিন্তু এই যে আমার যে এই যে 2x টা আসতেছে, 2x তো জাস্ট একটা স্ট্রেট লাইন, আর এই 2x এর রিজন হচ্ছে কি, এটা স্লোপটা যেহেতু আস্তে আস্তে বাড়তেছে, এই জন্য 2x স্ট্রেট লাইনটা কি জাস্ট সিম্পলি উপরে উঠে গেছে। আর যদি এমন হতো যে আমার যে ফাংশনটা সেটা যদি নিচের দিকে থাকতো, এরকম থাকতো, সাপোজ এই যে এখান দিয়ে এখানে, তখন কিন্তু আমার যে স্লোপটা আস্তে আস্তে কি হয়ে যেত? বললো আস্তে আস্তে কি হয়ে যেত? নেগেটিভ হয়ে যেত না? তখন কিন্তু আমি যে অ্যান্সারটা পেতাম, সেই অ্যান্সারটা কি একটা নেগেটিভ থাকতো। বুঝছো কিনা? জি। আচ্ছা, এবার একটু চিন্তা করা যাক যে অন্য কোনো ভাবে চিন্তা করা যায় কিনা। এই যে আমরা জানি যে ddx অফ sin x ইকুয়ালস টু কি? ddx অফ sin x ইকুয়ালস টু cos x। এটাকে অন্য কোনো ভাবে চিন্তা করা যায় কিনা? হ্যাঁ, এটাকে মানে অন্য কোনো উপায়ে চিন্তা করা যায় কিনা একটু ভাবো। মানে মূল নিয়ম ছাড়া। তুমি তো মূল নিয়মের কথা অলরেডি বললা, বাট মূল নিয়ম ছাড়া। আচ্ছা, এটা বলো যে sin x এর যে গ্রাফ, সেটা দেখতে কেমন হবে? sin x এর গ্রাফটা এরকম না? জি, নিচে থেকে উপরে, উপর থেকে নিচে। হ্যাঁ, এরকম কিনা যেটা আমি আঁকছি। আচ্ছা, জি জি। এবার চিন্তা করো যে এই যে sin x এর যে স্লোপটা, এই স্লোপটা দেখা যাক যে sin x এর যে স্লোপ, এই স্লোপটার চেঞ্জটা কেমন হচ্ছে, তাই না? এই স্লোপটা ফার্স্টে দেখো, ফার্স্টের স্লোপটা কি? পজিটিভ স্লোপ। তারপর আস্তে আস্তে এখানে আসার পর স্লোপটা কি হয়ে যাচ্ছে? এখানে আসার পর স্লোপটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে না? জি। এখানে আসার পর কি স্লোপটা জিরো হয়ে যাচ্ছে না, মানে ঢালটা? জি জি। আবার এখানে কি হচ্ছে স্লোপটা বলো তো? জিরো হয়ে যাচ্ছে। এখানে জিরো স্লোপ, ভালো করে চিন্তা করে দেখো। স্লোপ জিরো মানে কি? লাইনটাকে সোজা স্ট্রেট লাইন হতে হবে। এখানে তো আর এরকম স্ট্রেট লাইন না। ও, এটা হচ্ছে না, অ্যাঙ্গেলে চলে গেছে। তাহলে এখানে স্লোপটা জিরো না, এখানে স্লোপটা নেগেটিভ। বুঝছো কি না? নিচের দিকে। জি। হ্যাঁ, নিচের দিকে নেগেটিভ না? আর এখানে স্লোপটা কি বলতো? এই যে এখানে, এটা হচ্ছে নেগেটিভ। এটা এখানে স্লোপ নেগেটিভ, এখানে স্লোপ নেগেটিভ। এটা না, এটা তো সমান্তরাল আছে এটা লাইনটা। তাহলে সমান্তরাল থাকা মানে স্লোপ বা ঢাল কত? জিরো। জিরো। তাহলে এখানে জিরো। বুঝতেছো কিনা? তাহলে সবচেয়ে বেশি যে পজিটিভ স্লোপ, সেটা কোথায় ছিল? এখানে। তারপর এই বরাবর চিন্তা করো, যে এই বরাবর যখন তুমি আসলা, এই বরাবর আস্তে আস্তে তোমার স্লোপটা কি হয়ে গেল, মানে পজিটিভ একটা ভ্যালু থেকে জিরোতে চলে আসলো, তাই না? পজিটিভ একটা ভ্যালু থেকে জিরোতে চলে আসলো।
তারপর এই বরাবর চিন্তা করো যে এই বরাবর আস্তে আস্তে কি হলো, এই বরাবর আস্তে আস্তে এখানে স্লোপটা কি নেগেটিভ না, তার মানে এখানে থাকা জি অবস্থা কি স্লোপটা অনেক বেশি নেগেটিভ, এখানে তো এদিকে থাকা মানে কি স্লোপটা কি জি নেগেটিভ না। আবার সেম জি হচ্ছে যখন তোমার কি হবে, এখান থেকে আবার এখানে এই বরাবর চিন্তা করো যে এই বরাবর যাচ্ছ, তখন আবার এখানে স্লোপটা কি জিরো না। জি তাহলে এই যে গ্রাফটা এটা কিসের গ্রাফ, এটা কিন্তু কজের গ্রাফ। এটা হচ্ছে cos ওয়েভ। উপরেরটা ছিল সাইনের গ্রাফ, জি আর এটাটা কি কজ ওয়েভ বা কজ এক্স নিচেরটা এর যে cos। গ্রাফ সেটা। মানে এটা তো জানো যে জি সাইন 0 ডিগ্রি মান কত, জিরো, তাই না? এখানে যেমন 0। তাহলে এটা কি হবে সাইন 0 ডিগ্রি, আর জি এখানে হবে cos 0 ডিগ্রি ইকুয়াল 1। হ্যাঁ এটা সাইন 0 ডিগ্রি তাহলে 0, আবার এই সাইন 90 ডিগ্রি মান কত 1, এই যে 1, বুঝা গেছে। জি আবার সাইন জি 180 ডিগ্রি মান কত 0, আবার সাইন জি 270 ডিগ্রি মান কত -1। বুঝছো কি না কেমনে, মানে এটা সাইন ওয়েভ, এটা তো আশা করি অলরেডি জানো তাই না। জি আচ্ছা এটা মনে হয় আমার একটা অ্যানিমেশন, যদি আমার টাইম ছিল না অ্যানিমেট করলে হয়তো ভালো বুঝতে পারলাম, আমার হাতের লেখাতে বুঝতে পারতো যে যে অবস্থা হয়ে গেছে, বাট বুঝতে পারছো কিনা এটা হচ্ছে আসল কথা। জি বুঝছি। হ্যাঁ আর cos x এর বেলা দেখো cos 0 ডিগ্রি মান কত cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। 1, এই জন্য দেখো cos 0 ডিগ্রি বেলায় কি 1, 90 ডিগ্রি বেলায় জি 0। তাহলে জি বুঝা গেছে কিনা, তাহলে এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে ddx of sin x equals to যে cos x, এটা হচ্ছে শুধুমাত্র মূল নিয়ম দিয়েই এটা আমরা দেখাতে পারবো তা না, আরো অন্যভাবেও আমরা দেখাতে পারি। যেমন এর আগে একটুকে যেটা দেখছিলাম, এই যে এখানে যে বললাম যে ddx of x স্কয়ার হচ্ছে 2x, এটাও কিন্তু আমরা গ্রাফ থেকেই বলছি, যে গ্রাফ দেখে আমরা বুঝতে পারি যে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে আমরা ঢালটা বা চেঞ্জটা কেমন হচ্ছে, তাই না। যদি জি গ্রাফটা উপরে উঠতে থাকে তার মানে এটা আস্তে আস্তে বাড়তেছে, তাই না, স্লোপটাও আস্তে আস্তে কি খারাপ হচ্ছে, সেই ক্ষেত্রে আমার যে অ্যান্সারটা হবে সেটা কি পজিটিভ কোনো একটা ভ্যালু হবে। বুঝতেছো কিনা, জি এই হলো কাহিনী। তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন বুঝতে পারি আর কি, ডিফারেন্সিয়েশন কেমনে কি কাজ করে। ডিফারেন্সিয়েশন নিয়ে তো আমরা খুব বেশি কিছু বলতে চাচ্ছি না আজকের লেসনে, এখন আমরা জানবো কি যোগজীকরণের ব্যাপারে। তো যোগজীকরণের ব্যাপারে জি যদি জানতে চাই, এবার এটা তো আমরা অলরেডি জানি যে ddx of sin x equals to cos x, এটা যদি হয় sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, cos x পাই। তাহলে মাথায় রেখো যে cos x কে তাহলে আবার ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, cos x কে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো sin x পাবো। sin বুঝছো কি না, মাইনাস না না জি মাইনাস না, মানে যে সিম্পল ব্যাপার, হ্যাঁ হ্যাঁ sin x কে ডিফারেন্সিয়েট জি করলে জি আমরা পাই cos x, আর cos x কে cos যদি x কে ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেশন কি করি। পাবো sin x। কারণ অলরেডি হ্যাঁ হয়তো স্যাররা পড়ানোর সময় কখনো বলছে কলেজে যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কে অনেকটা বিপরীত, তাই না। জি আচ্ছা তাহলে এটা আপাতত যে সিম্পলি সাবদের কথা ওইভাবে চিন্তা করো যদি, তাহলে ddx of sin x equals to cos x, আর cos x কে ইন্টিগ্রেট করলে কি হবে sin x। আরো কিছু ব্যাপার স্যাপার আছে আমরা ধীরে ধীরে জানবো, বাট এতটুকু আপাতত মাথায় রাখো। এখন কি প্রশ্ন কিছু করতে চাও নাকি, যে পাশে আমি সি কি লিখছি এগুলা কেন এটা নাকি। না আমি কি এগুলো নোট করে ফেলবো সাথে সাথে মানে সিডব্লিউ। হ্যাঁ তুমি কি তাহলে কি শুয়ে শুয়ে পড়তেছো নাকি, তুমি তো অবশ্যই খাতা না আমি তো খাতা কলম নিয়ে বসো। এটা তো আচ্ছা গান বাজনা না এগুলো করতেছো না যে শুয়ে শুয়ে দেখছি। এটা হচ্ছে রেকর্ডটা পরে দেখা যাবে না। হ্যাঁ রেকর্ডটা দেখা যাবে, কিন্তু তাই বলে ওই অ্যাটিটিউডে থাকো না, কারণ পড়াশোনার ব্যাপারে অ্যাটিটিউড জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন যদি তুমি বই খাতা নিয়ে বসো তাহলে তোমার জি মানে ব্রেন যেভাবে কাজ করবে, আর যদি শুয়ে শুয়ে দেখতে থাকো তাহলে ওইভাবে কাজ করবে না। না না তো শুয়ে না আমি এই জন্য বসে দেখতেছি বসেই টেবিলে। আছো, তারপরেও নোট নোট নিতে থাকো। হয়তো অতই হওয়া লাগবে না যে একদম সবকিছু পাই টু পাই নিতে হবে, কারণ তোমার তো রেকর্ডিং থাকতেছি, বুঝছো কি না। কিন্তু তারপর আচ্ছা টুকটাক কিছু গতকালকে লেখার চেষ্টা করো। রেকর্ডিংটা কি পাবো কিভাবে? হ্যাঁ আচ্ছা গতকালের রেকর্ডিংটা তাহলে আমি স্কেপে পাঠাই দিই, হ্যাঁ আমার কাছে আছে, আমি তাহলে স্কেপে পাঠাই দিব না, ওটা তো গতকাল কোথায় কি পাঠাবো। আমরা তাহলে এখন থেকে আচ্ছা তাহলে গত দিনের চেয়ে ও আজকে কি কোনো ঝামেলা আছে, আমরা তাহলে এখন থেকে রেগুলার ক্লাস স্কাইপে নিয়ে ফেলি, যেহেতু জুমে টাইম বা এইসব নিয়ে ঝামেলা আছে, আর এখানে কোনো গ্যাঞ্জাম হবে না। তাহলে আমার ক্লাসের রেকর্ডিংও তুমি সরাসরি এখানে পাবা, আর তুমি তোমার দিক থেকে যত ডকুমেন্ট পাঠানোর, যেমন গতদিন মনে হয় পিডিএফ পাঠাইছিলা, এই ধরনের যত ডকুমেন্ট তোমার দিক থেকে জি পাঠাবা সেগুলো এখানে পাঠাবা, যাতে সব কিছু মানে একটা জায়গা থাকলো, কোনো কিছু হোয়াটসঅ্যাপে কোনো কিছু এখানে আচ্ছা ওখানে এটা একটু গেঞ্জাম হয়ে যাবে। আচ্ছা এখন তোমার মাথায় আচ্ছা প্রশ্ন হতে পারে এই যে পাশে যে সি, তাই না, যে সাথে একটা সি লাগাই দিছি কেন। জি এই আমি কিন্তু ধ্রুবক। ইন্টিগ্রেশন একদম শুরু থেকেই শুরু করলাম, তুমি কি এমনি ইন্টিগ্রেশন তো একদম প্রথম থেকেই শুরু করতে হবে না, না টুকটাক পড়ছো পড়ে ফেলছো।
না শুরু করছেন সমস্যা নেই, প্রথম থেকে শুরু হ্যাঁ করলে আচ্ছা সেটাই আমি, ভালো হবে। হ্যাঁ সেটাই আর কি, কারণ একটা জিনিস মাথায় রেখো, ফিজিক্স পড়ো আর ম্যাথ পড়ো, না বুঝে যতক্ষণ পড়বা ততক্ষণ কাজ হবে না, বুঝে যখন পড়বা তখন হচ্ছে তুমি যে কোনো প্রবলেম করতে পারবা। না বুঝে করলে কিন্তু ওই তুমি কয়টা প্রবলেম হয়তো যেগুলো বাসায় বসে দেখে যাবা, পরীক্ষা যেগুলো আসবে তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? এই জন্য ট্রাই করবা যে কোনো জি সাবজেক্ট বুঝে বুঝে পড়ার। আর তোমার জি পারফরমেন্স দেখে যা বুঝলাম সেটা হচ্ছে তুমি ভালোই বোঝো, হয়তো পড়াশোনায় ফাঁকিবাজি ভালোই করছো, বাট এখন থেকে যা টাইম আছে সেটা কাজে লাগায় পড়ো আর কি। আচ্ছা তাহলে এই সিটা নিয়ে আমরা জানবো একটু পর, বাট আপাতত এটা মাথায় রাখো যে sin x কে ডিফারেন্সিয়েট করলে যদি হয় cos x, তাহলে cos x কে ইন্টিগ্রেট করলে কি হবে sin x। মানে একটু আগে সাইনিস। যেটা আমরা দেখে আসলাম, এই যে এই যে x স্কয়ার, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, তাহলে বলো আমাদের যে কনসেপ্ট সেটা অনুযায়ী 2x কে আবার ইন্টিগ্রেট করলে কি x স্কয়ার। এক্স স্কয়ার। বোঝা গেছে? বোঝা গেছে জি কি না? জি আচ্ছা তাহলে এই বিপরীত ব্যাপারটা যদি এটা আমাদের পুরোপুরি হয় নাই, কারণ সাথে একটা c অ্যাড করতে হবে, ঠিক আছে? ওই যে ওই পরেও দেখলাম না যে সি এড করতেছি, তো এই সি এর কাহিনী নিয়ে কথাবার্তা হবে। জি আচ্ছা এবার আমরা জানবো ডেরিভেটিভ আর অ্যান্টি ডেরিভেটিভ এর ব্যাপারে। এখন ডেরিভেটিভ অ্যান্টি ডেরিভেটিভ বা অন্তরজ প্রতি অন্তরজ, আচ্ছা এইসব টার্মগুলোর বাংলাগুলো কিন্তু একটু ডিফিকাল্ট। অন্তরজ প্রতি অন্তরজ, তো এই অন্তরজ আর প্রতি অন্তরজ আমরা অলরেডি শিখে ফেলছি, বাট এখন জানবো যে কোনটাকে অন্তরজ বলে কোনটাকে প্রতি অন্তরজ বলে। আচ্ছা এই যে ডিডিএক্স অফ সাইন এক্স যেটা আমরা একটু দেখলাম, যে ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে এই যে ডিডিএক্স অফ সাইন এক্স, এটা দিয়ে আমরা কি পেয়েছিলাম cos x প্লাস সি। আচ্ছা সিটা বাদ দিয়ে আমরা জাস্ট সিম্পলি cos x এর মধ্যে থাকি। এখন এই ক্ষেত্রে এই যে sin x কে ডিফারেন্সিয়েট করে যে তুমি cos x পাচ্ছ, এই ক্ষেত্রে তুমি বলবা sin x এর অন্তরজ হচ্ছে cos x, বুঝছো কি না? জি এটাকে তুমি ভাষাগতভাবে বলবা sin x এর অন্তরজ হচ্ছে cos x, sin x এর অন্তরজ হচ্ছে অন্তরজ cos x। cos x, বুঝে গেছে? সেম জি ওয়েতে তুমি আবার কি বলবা যে cos x এর প্রতি অন্তরজ হচ্ছে কি sin x, কারণ cos x কে তো আবার ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি, cos x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাচ্ছি, sin x পাচ্ছি, বুঝছো কি না? সাইন এক্স। এই জন্য আবার এই, হ্যাঁ প্রশ্ন জি আছে, প্রশ্ন আছে না, না বুঝছো? জি বুঝছি। আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে cos x এর প্রতি অন্তরজ হচ্ছে তোমার, প্রতি অন্তরজ হচ্ছে কি sin x। আচ্ছা আচ্ছা আমার হাতের লেখা কিন্তু যথেষ্ট জঘন্য, না বুঝতে বলো, না এই হলো আমার কাহিনী। আমি বুঝতে পারছি, সমস্যা নেই। না না মানে আমার নিজের কাছে নিজের হাতের লেখা দেখে বিরক্ত লাগে। এই দেখো না আগে যেগুলো লিখছি ওগুলো একটু ধীরে ধীরে লিখছি, তো ওগুলো একটু তাও একটু দেখা কোন রকম লাগতেছে, আর এখন যেগুলো লিখতেছি দ্রুত লিখতেছি কি যে লাগতেছে। আচ্ছা এরপর এই যে কনস্ট্যান্টটা কেন প্রয়োজন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কনস্ট্যান্টটা কেন প্রয়োজন, তাই না? এই যে আমরা লিখলাম, বা এই যে যখন আমরা ডিডিএক্স অফ, একদম ফার্স্ট স্লাইডে যখন মনে করো এক্স স্কয়ার লিখছি, ডিডিএক্স অফ এক্স স্কয়ার কি লিখছি, ইকুয়ালস টু 2x, তাই না? এটা লিখছিলাম। এখন তারপর আমি লিখছিলাম যে 2x dx, তাহলে কি হবে, ইন্টিগ্রেট করলে হবে x স্কয়ার। না আমি বলতেছি না x স্কয়ার লিখলে হবে না, সাথে একটা প্লাস সি এড করতে হবে। এখন বলো তো এই কেন প্লাস জি সিটা অ্যাড করবো, আগে একটু তুমি চিন্তা করো যে কেন অ্যাড করা দরকার। ওটা হচ্ছে ধ্রুবক, আপনার যে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যায়। ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়, সাপোজ, হ্যাঁ হ্যাঁ অলরেডি তুমি আনসার দিছো। তাহলে এই যে ঠিক আছে ডিডিএক্স অফ, যদি এক্স স্কয়ার না থাকে আমার থাকতো এক্স স্কয়ার প্লাস কত, মনে করো 5, তাহলে এক্স স্কয়ার প্লাস জি 5 কে ডিফারেন্সিয়েট করলেও তুমি কি পাইতে, ওই 2x ই তো পাইতা, কারণ 5 রে টু ডিফারেন্সিয়েট এক্স। করলে তো 0। তাহলে জি এখন দেখো তোমার যে 2x dx যে ইন্টিগ্রেট করতেছ তুমি, এক্স স্কয়ার এর সাথে যে কত ছিল তা তো তুমি জানো না, জানো? এই জন্য তোমার না। একটা সাথে সি দিতে হবে। কারণ সবসময় যে সি জি দিতে হবে তাও না, সি দিতে হবে যখন তুমি অনির্দিষ্ট জগৎ করতেছো। এখন অনির্দিষ্ট জগৎ মানে কি সেটা নিয়ে ডিসকাস আমরা করব, বাট আপাতত মাথায় রাখো যে অনির্দিষ্ট জগৎ মানে হচ্ছে যে ক্ষেত্রে কোনো লিমিট থাকে না। এই ক্ষেত্রে আমরা কোনো লিমিট দিছি, এই যে এখানে বা এখানে, এই যে এখানে বা এখানে কোনো লিমিট আছে? না। এই লিমিট না থাকলে এটাকে আমরা বলি অনির্দিষ্ট জগৎ, আর যদি লিমিট থাকে তখন আমরা এটাকে বলি নির্দিষ্ট জগৎ। এটা মাথায় রেখো। জি আর লিমিট, এই যে লিমিট থাকলে কি, এই যে আমরা আগে যে কোর্স, এটা হচ্ছে হ্যাঁ অনির্দিষ্ট জোকজ। বুঝি নাই, অনির্দিষ্ট জগৎ কোনটাকে বলতেছো তুমি?
ওই sin x প্লাস c কে হ্যাঁ মানে যোগজীকরণ করলে এর আগে যা কিছুই আমরা আজকে দেখলাম কোনোটাই তো আমরা লিমিট বসাইনি তাই না, তাহলে সবই কি সবই হচ্ছে অনির্দিষ্ট জগৎ। এই জন্য সবকিছুতে আমি বারবার সি অ্যাড করতে বলতেছি, বাট যখন জি আমরা লিমিটটা নির্দিষ্ট করে দিব তখন কিন্তু আর সি অ্যাড করার দরকার নেই। বুঝতেছো কিনা? জি জি আচ্ছা, তো এগুলা আরো সামনে আমরা ধীরে ধীরে ডিসকাস করব। আচ্ছা, এবার এবার আচ্ছা, তুমি তো অলরেডি অ্যান্সার দিয়ে দিলা যে এক্স স্কয়ার এর সাথে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে, এই জন্য আমাদের ওই যে সি টার্মটা অ্যাড করতে হবে। মানে এটাকে যদি একটু জি ফিল করতে চাও বা বুঝতে চাও, মানে ম্যাথমেটিক্যালি তো বুঝলা যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয় তাই না? জি তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয় সেটা ম্যাথমেটিক্যালি বুঝলা, বাট এটার মানে এমনি বুঝো কিনা যে কেন আসলে কনস্ট্যান্ট অ্যাড করা উচিত, সেটা রিয়েল রিজনটা কি? এটা তো জানতাম, ভুলে গেছি। ভুলে গেছো? সামনে কিন্তু রিয়েল রিজন দেওয়াও আছে অনেকটা। আচ্ছা, এটা তো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার এর ফাংশন তাই না? যদি আমরা চিন্তা করি জি যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস 2 এর ফাংশন হবে না? মনে করো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস 2 এর ফাংশন, সেটা 2 পরে হবে কিনা? জি আর জি যদি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার মাইনাস 2 এর ফাংশন হয়, সেটা একটু কি নিচে হবে কিনা? নিচে হবে। এরকম। জি তোমার উপরে শিফট করো আর নিচে শিফট করো তাই না, এটার সাথে কিছু অ্যাড করো বা বিয়োগ করো মানে কি উপরে নিচে শিফট করো, তোমার এটা স্লোপ তো জি চেঞ্জ হচ্ছে না তাই না? এখানেও দেখো স্লোপটা না, যেভাবে পরিবর্তন হচ্ছে এখানেও কিন্তু স্লোপটা সেম ওয়েতে পরিবর্তন হচ্ছে, যদি একইভাবে। আমার ছবির জন্য মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে একইভাবে যদি স্লোপ চেঞ্জ হয় তাহলে তো ডিফারেন্সিয়েশনে কি হবে, সেম হবে। বুঝছো কিনা? জি জি আচ্ছা, তো সবকিছুরই ম্যাথমেটিক্স বলো ফিজিক্স বলো যাই বলো সবকিছুরই কোনো না কোনো রিজন আছে। সায়েন্সে কিন্তু জি রিজন ছাড়া কোনো কিছু জাস্ট কারণ মন চাইছে এরকম ভাবে কেউ কিছু বলতে পারবে না। জি আচ্ছা, তাহলে অনির্দিষ্ট জগৎ আর নির্দিষ্ট জগৎ নিয়ে তো একটু একটু টুকটাক বলছিলাম, আবারও একটু বলি। সেটা হচ্ছে, আচ্ছা সাউন্ড নিয়ে সমস্যা হলে বইলো। অনির্দিষ্ট আচ্ছা জগৎ আর নির্দিষ্ট জগৎ, সাপোজ এরকম একটা কোনো একটা ফাংশন আছে, এই একটা আইকা দিলাম আন্দাজে, হ্যাঁ? এই যে জি ফাংশনটা এই যে ফাংশনটা এই ফাংশনটা মনে করো আমি আমি এই ফাংশনটা একটা না দিয়ে দিই, ইকুয়েশনও দিয়ে দিই আন্দাজে, আমারটা হয়তো হবে না কারণ আমি আন্দাজ দিতেছি। মনে করো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6x কি কিউব, একটা আন্দাজে দিয়ে দিলাম, ওকে, প্লাস 7। এই যে জি এই যে ইকুয়েশনটা যদি আমি, এটার ইকুয়েশন এরকম হবে কিনা আমি নিশ্চিত না, আন্দাজে দিলাম। এখন কথা হচ্ছে এটার, যখন তুমি অনির্দিষ্ট জগৎ করতেছো, যখন তুমি বলতেছো যে আমি ওয়াই ডিএক্স মানে কি, ওয়াই মানে হচ্ছে এই পুরো ফাংশনটা, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে পুরো এই, ফাংশন। ওয়াই মানে হচ্ছে এই পুরো ফাংশনটা। তো ওয়াই এর জায়গায় ওই পুরো ফাংশনটা তুমি বসাবা যে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6x কিউব প্লাস 7 7 ডিএক্স ডিএক্স। তাই না? এই এই জি পুরোটা বসাবে হ্যান ত্যান। কিন্তু যখন তুমি এইটা দেখতেছো না নির্দিষ্ট, মানে তুমি উপরে আর নিচের এইটা দিতেছো না, কি বলে, লিমিটটা দিতেছো না, তখন তো তুমি জানো না। কারণ অলরেডি হয়তো যখন টিচাররা ক্লাসে পড়াইছে তারা হয়তো একটা জিনিস উল্লেখ করছে যে ইন্টিগ্রেশন করে আমরা কি করি, কোন একটা ইকুয়েশনের নিচে বা কোন ক্ষুদ্র। একটা ইকুয়েশনের নিচে যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা বের করি তাই না? জি হ্যাঁ, ক্ষুদ্রভাবে ভাগ করার তো টার্মটা, সেটা তো ওই যে ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস করতে গেলে সেটা তো জানোই যে ডিএক্স এক্স টেন্স টু জিরো হতে হবে তাই না? বাট নর্মালি যখন আমরা ইন্টিগ্রেশন করি সেটা মানে হচ্ছে ওই ইকুয়েশনের নিচের ক্ষেত্রফলটা বের করতে যাচ্ছি। বুঝছো কিনা? জি এখন দেখো তুমি যদি নির্দিষ্ট করে দাও যে আমি -3 থেকে +4 পর্যন্ত, -3 থেকে +4 পর্যন্ত আমি কি করব, এই পর্যন্ত আমি ইন্টিগ্রেট করবো, তার মানে তুমি এই পরিমাণ ক্ষেত্রফল বের করবে। বুঝছো কিনা? এখন যদি তুমি কোনো না দাও, লিমিট না দাও, তুমি যদি এগুলো না দাও, তার মানে তো তুমি নির্দিষ্ট করে দিতেছো না, কারণ এই এই ইকুয়েশন তো তোমার এদিকেও যাচ্ছে আর ওইদিকেও যাচ্ছে। তুমি এক্স্যাক্টলি কত থেকে কতটুকু ক্ষেত্রফল নিবা সেটা কে বুঝবে? বুঝতে পারবে? জি। না বুঝতে পারবে না। এই জন্য তোমার অবশ্যই কি দিতে হবে, যদি নির্দিষ্ট জগৎ বা যে ক্ষেত্রে তুমি মান চাও, অনির্দিষ্ট জগতের বেলায় তো তুমি একটা রাশি পাবা তাই না? অনির্দিষ্ট জগতের বেলায় তুমি একটা রাশি পাবা, কোনো মান পাবা না। বাট নির্দিষ্ট জগতের বেলায় তুমি কি পাবে, একটা মান পাবা, সে মানটা কি হবে, এই ক্ষেত্রফলের সমান। স্যার আজকে এতটুকু পর্যন্ত যা যা কথাবার্তা বললাম এগুলো ক্লিয়ার কিনা? জি এগুলো যদি ক্লিয়ার হয়,
আচ্ছা, এখন ইন্টিগ্রেশন করতে তো আমার কিছু সূত্র টুত্র মাথায় রাখাই লাগবে, তাই না? জি এখন প্রথমেই আমরা যে সূত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে xn এর, মানে xn এর ইন্টিগ্রেশন করলে কি হয়। এটা মনে হয় অনেক কমন একটা ফিজিক্স পড়তে হয়তো অনেক জায়গায় দেখছো নাকি দেখো নাই? গতকালও এটা আমাদের আসছিল আর কি ম্যাথ করতে গিয়ে। এই সূত্রটা হ্যাঁ, ওই যে গতকাল ভেক্টরের একটা ওই যে প্রবলেম ছিল না, ওই যে চেঞ্জ হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে একটা। জি আচ্ছা, এখন এই যে এটাকে ইন্টিগ্রেট করলে এটা হচ্ছে, এটা তো বুঝলা। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে এটা হচ্ছে, এবং সাথে সি এর রিজনটাও বুঝলা, কারণ আমার তো কি নাই, কোনো লিমিট নাই, কারণ অনির্দিষ্ট জগৎ। জি তাহলে অবশ্যই আমার কি ইউজ করতে হবে, কনস্ট্যান্ট টার্ম একটা অ্যাড করতে হবে, যেটা আমরা জানি না যে কোনো মান হতে পারে। মানে আচ্ছা, এখন তাহলে এই লেখা দুটো তো বুঝতে পারতেছ, তাই না, যে xn এর অন্তরজ হচ্ছে xn প্লাস 1 বাই n প্লাস 1, আর আবার এটার প্রতি অন্তরজ তাহলে কি xn, বুঝছো কি না? এই লেখাটার মানে কি, এই যে সূত্রটির মানে। আচ্ছা, এবার চাইলে আমরা এটা ওই এভাবেও চিন্তা করে দেখতে পারি, যেটা আমরা বলতেছি যে xn dx ইকুয়ালস টু তোমার xn প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি বলতেছি। আচ্ছা, তার মানে কি, তার মানে এই যে এই পাশটাকে ডিফারেন্সিয়েট করলে আমি দেখবো যে xn প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 xn প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি। তার মানে বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কি হবে এটাকে ডিফারেন্সিয়েট করলে? এই যে এটা হুম, x টু দি পাওয়ার n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস এটা যে x টু দি পাওয়ার n হবে, তাই না, এটা হবে, জি কারণ অলরেডি তো এখানে আমরা বুঝে গেছি যে এটা হবে। বাট এটা চেক করা যাক যে আসলে এটা হয় কিনা। কারণ এখন এটাকে যদি আমি দুইভাবে ভাঙায় লিখি, যখনই দুইটা টার্ম থাকবে তখন এটা এভাবে লেখা যাবে যে ddx অফ x n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস ddx অফ কি, ddx অফ হচ্ছে c। এখন দেখো এই যে ddx অফ c, এই পুরো টার্মটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এটা নিয়ে জি মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর এই যে টার্মটা, এটা দেখো এই যে নিচে n প্লাস 1 আছে, তার মানে 1 বাই n প্লাস 1, এটা যেহেতু একটা কি কনস্ট্যান্ট, তাহলে ওটাকে তো আমি কি করে ফেলতে পারি, বাইরে নিয়ে আসতে পারি, কারণ ওর উপর তো ডিফারেন্সিয়েট করার কিছু নেই, বুঝছো কি না? n এর তো একটা জি মান থাকবে কোনো একটা। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে ddx অফ x n প্লাস 1, বুঝছো কি না? জি জি বাকি যদি ddx অফ x n প্লাস 1 থাকে, তো এই ক্ষেত্রে আমার 1 বাই n প্লাস 1 তো থাকলো, আর ddx অফ x n প্লাস 1 এটা বলো কি হবে, এটা তুমিই বলো, কারণ ডিফারেন্সিয়েশন তো অলরেডি করছি। কোনটা, যে বলো ddx এটা অফ কি x টু হবে? দি পাওয়ার n হ্যাঁ, প্লাস 1, হ্যাঁ, হ্যাঁ, একদম সূত্রের হিসাবে করে বলো। n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। এই যে, হ্যাঁ, তাই না, এরকম না? তাহলে n প্লাস 1 জি n প্লাস 1 কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, কাটা, আর এই 1 আর 1 এই তো, জায়গায় শুধু x টু দি পাওয়ার n, জি তাহলে জাস্ট শুধু সিম্পলি কি হয়ে n গেল, x থাকে, টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n থাকতেছে, বুঝছো কি না? তাহলে জি বুঝতে পারতেছ কিনা, আমরা যতই সূত্র দেখবো সবই কিন্তু এভাবে কাজ করবে। মানে আমি ইন্টিগ্রেশন করে যেটা লিখবো, মানে ইন্টিগ্রেশনের পর যেটা রেজাল্ট হিসেবে থাকবে বা যেটা সূত্র হিসেবে দেখবা, ওটাকে ডিফারেন্সিয়েট করলে আবার কি পাবা, মানে সবসময় এই পাশে যেটা থাকবে এটাকে ডিফারেন্সিয়েট করলে এই পাশের এটা পাবা, বুঝছো কিনা? তাহলে এখন কিন্তু জি আমাদের কাজ জি সিম্পল হয়ে গেল, কাজ সিম্পল হয়ে গেল মানে কি, এখন আমাদের আর নতুন করে অনেকগুলো ইন্টিগ্রেশনের সূত্র জানার দরকার নেই, কারণ আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন অনেকগুলো সূত্র জানি, ওই প্রত্যেকটা সূত্র থেকে কি এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র পেয়ে যাব। কারণ যেহেতু আমরা জানি যে ddx অফ, দেখো ddx অফ ex কি, ex মানে e টু দি পাওয়ার x হচ্ছে জি e টু দি পাওয়ার x, পুরো জি আসছো ডিফারেন্সিয়েশনে, তাহলে হ্যাঁ এটাকে আবার হ্যাঁ ইন্টিগ্রেট করলেও কি হবে, এটাই হবে। তার সাথে একটা সি তো এটাই ফ্রি হবে, আছে। এই অনির্দিষ্ট জগতের বেলায় সবচেয়ে বড় সমস্যা কি জানো, সবাই ওই সি দিতে ভুলে যায়, যদিও স্যাররা হয়তো এটাকে অত বড় সমস্যা হিসেবে দেখে না, বাট এটা কিন্তু দেওয়া উচিত, আবার অনেক স্যাররা খেপে গিয়ে কেটেও দিতে পারে।
আচ্ছা সেম ওয়েতে এটা তো জানো যে ddx অফ e টু দি পাওয়ার mx এটা কি হবে? m এই e টু দি m পাওয়ার e to the mx power আগে হবে, যেহেতু x এর জায়গায় আবার mx আছে, মানে x এর একটা ফাংশন আছে, তাহলে ওটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আগে একটা কি আসবে? m আসবে। m জি আচ্ছা তাহলে এটা যদি হয় তাহলে বলো, তাহলে তাহলে আমি এটা বলতে পারি যে এই পাশের এই পুরো টার্মটা হ্যালো ইন্টিগ্রেট করি, তাহলে আমরা কি পাবো? কি হ্যাঁ, তাহলে আমরা এটা পাবো না, e টু দি পাওয়ার mx জি প্লাস c, এটা পাবো কি না? আচ্ছা জি c তো আসছে, c তাহলে মানে এটা হবে কিনা? আচ্ছা হ্যাঁ তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে e টু দি পাওয়ার mx dx, মানে e টু দি পাওয়ার mx dx হবে কি, এই m টা কি এই পাশে নিচে চলে আসবে, তাহলে 1/m e টু দি পাওয়ার mx। কাহিনী বুঝছো কিনা? জি তাহলে আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে ddx অফ x জানো কিনা? ddx অফ x কি? x ln a জানো? জি জি আচ্ছা তাহলে বলো, ddx তাহলে of এখান থেকে আমরা বলতে a পারি কি? a to the power x ln a হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ln a ইকুয়ালস মানে এটা dx ইকুয়ালস টু কি হবে? a টু দি পাওয়ার x। জি তাহলে x dx কি হবে? এই ln এটা কি এই পাশে নিচে চলে আসবে, তাহলে x বাই ln a প্লাস c। আচ্ছা জি তারপর সেম ওয়েতে এটা পরে আসছে ddx অফ ln x হচ্ছে 1/x। তাহলে আচ্ছা এখানে আমি যে বলছি x গ্রেটার দ্যান 0, কেন x গ্রেটার দ্যান 0 কেন হতে হবে, এটা কেন লিখছি? এটা হচ্ছে জিরো জিরোর চেয়ে বেশি হতে হবে মান x এর কেন কেন বেশি হতে হবে? কারণ লন তো নেগেটিভ হয় না মনে হয় এইজন্য লনের লন লগ বা যে কোনো লগারিদমিক অপারেটরই নেগেটিভ নাম্বারের উপর কাজ করতে পারে না। তুমি যদি বলো লগ -100 কাজ হবে না, বুঝা গেছে? এটা এরা শুধুমাত্র কিসের উপর কাজ করতে পারে? পজিটিভ নাম্বারের পজিটিভ উপর। এই জন্য যেহেতু লন এক্স আছে তাহলে এক্স কে অবশ্যই কি হতে হবে? পজিটিভ হতে হবে। আর এই জন্য 1/x কে যেমন ইন্টিগ্রেট করলে কি পাবো? লন এক্স পাবো। সেই ক্ষেত্রে এক্সটা কিন্তু সবসময় কি হবে? পজিটিভই হবে। এটা কিন্তু নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য কিন্তু এই যে দুই পাশে যে এই সাইনটা দেওয়া হয়েছে এটা মানে কি মডুলাস সাইন, পরম মান বা ধনাত্মক মান নিয়ে আসবে আর কি। বুঝছো কিনা? জি আচ্ছা তাহলে সেম ওয়েতে এগুলা আমরা এখন জাস্ট চোখ বুলায় যাও, cos x দেখা dx হয়ে গেলে sin বইলো। x plus জি ddx cos x minus sin x sin x ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x প্লাস জি হয়েছে ddx tan x sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x dx মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের পুরো উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন হ্যাঁ মানে ওই যে ডেরিভেটিভ আর অ্যান্টি ডেরিভেটিভ, অন্তরজ আর প্রতি অন্তরজ যেটা বললাম, অন্তরজকে যেমন ডিফারেন্সিয়েট করে মানে ওই যে যখন ফার্স্টে বুঝাইছিলাম, এই জন্য জাস্ট অপোজিট। তাহলে বাকি সূত্রগুলো একটু দেখো, কারণ আমরা যেহেতু একটু পর ম্যাথে যাব, আমাদের সূত্রগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। জি ddx cot x minus cos square x জি এটা হচ্ছে sec x ddx sec x into tan x sec x into tan x equal আচ্ছা dx টা দেওয়া লাগে এখন সবসময় কি এই যে কোথায় ডিএক্স? এখানে ডিএক্স না এখানে ডিএক্স? এখানে dx ইন্টিগ্রেশনে আচ্ছা তার আগে এখানে ডিএক্স কেন দেওয়া লাগে এটা বলো? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনে না এক্স কেন দিলাম আমি এখানে? x এক্সই এর কেন, আমি সাপেক্ষে অন্য কিছু এক্স এর সাপেক্ষে? তাহলে তুমি ডিফারেন্সিয়েশন যেমন করতেছো কোনো একটা ইস্যুর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে ইন্টিগ্রেশনও তো তুমি কিছু সাপেক্ষে করবা, তাই না? আচ্ছা এটা ভালো প্রশ্ন করছো, যদি কনফিউশন থাকে এটা একটু একটু আরেকবার একটু দেখি, আমরা পিছনে একটা স্লাইডে গ্রাফের ওগুলো দেখি। এই যে এই স্লাইডটা যখন আমরা পড়ছিলাম, এই স্লাইডটা আচ্ছা এই স্লাইডটা যখন আমরা পড়ছিলাম তখন আমরা এই যে ডিএক্স ছিল না এখানে, জি এখানে এই ভ্যারিয়েবলটা ডিএক্স ছিল বা এক্স এর সাপেক্ষে। এখন দেখো এই যে এখানে যে আমি ক্ষেত্রফল এটা নিছি, কেন আমি এই ক্ষেত্রফলটা নিছি? কেন আমি এক্স অক্ষের সাথে এই যে ফাংশনটা ছিল সেই ফাংশনটার এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা নিছি না, জি তাই না? তুমি তো হ্যাঁ বলতে হ্যাঁ পারতা যে না আমি কেন এটা নেই নাই, তাই না? তুমি এই প্রশ্নটা করতে পারতা না যে আমি কেন এই ওয়াই অক্ষের সাথে এই ক্ষেত্রফলটা নিই? জি
বলতে পারতা কিনা? জি তাহলে ওইটার জন্য তো তোমার অবশ্যই একটা কি দিতে হবে, ভ্যারিয়েবল দিতে হবে, তাছাড়া তুমি বুঝবা কেন যে কোন ক্ষেত্রফল বের করতেছে। হ্যাঁ, মাঝে মধ্যে অনেক মাত্রা তুমি ডিএক্স এর জায়গায় ডিওয়াইও দেখবা, তখন তোমার কি ক্ষেত্রফল কোনটা হবে, এই যে ওয়াই অক্ষের সাথে যেটা, বুঝছো জি কি না? যেমন আরেকবার দরকার হয়, আরেকবার এটা দেখো যে যখন আমরা মনে করো এই যে এটা করতেছি, মনে করো এক্স স্কয়ার ডিএক্স বের করতে চাইতেছি, তো এক্স স্কয়ার ডিএক্স মানে কি, এই তো এক্স স্কয়ার ফাংশনটা তো এটা, তাহলে এক্স স্কয়ার ডিএক্স যখন বের করতেছ তখন মানে কি এই ক্ষেত্রফলটা বের করতেছ, মানে এই যে এই ভিতরের যে এই ক্ষেত্রফলটা আছে এটা বের করতেছ। আর যদি এটা এক্স স্কয়ার ডিএক্স এর জায়গায় যদি আমি এভাবে বলি যে, তখন আবার কিন্তু চিন্তা করে দেখো এক্স স্কয়ার ডিওয়াই কিন্তু আবার বলতে পারবা না। তুমি যদি বলো যে হ্যাঁ আমি এই ক্ষেত্রফলটা বের করতে যাচ্ছি, আমি এই ক্ষেত্রফলটা বের করতে যাচ্ছি, আমি জাস্ট সিম্পলি এক্স স্কয়ারটাকে সেমই রাখলাম, এখানে ডিওয়াই বসাই দিলাম, তাহলে কিন্তু আবার হবে না। কাহিনী আছে কিন্তু, কি কাহিনী বলো তো? কাহিনী হচ্ছে এই যে ফাংশনটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমি যে এক্স স্কয়ার লিখছি এটা কি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার, তাই না? আমি বলি যে এখানে ওয়াই হচ্ছে এক্স স্কয়ার, তো এটা মেইনলি ছিল কি ওয়াই ডিএক্স, সেই ওয়াই এর জায়গায় আমি কি এক্স স্কয়ার বসাইছি। জি বুঝে গেছে? জি আমি ওয়াই এর জায়গায় এক্স স্কয়ার বসাইছি। আর যখন তুমি এই যে ডিওয়াই মানে এই ওয়াই অক্ষের রেসপেক্টেড মানে তুমি ক্ষেত্রফল বা ইন্টিগ্রেশন বের করতে চাইবা, তখন কিন্তু তোমার এটা হবে এক্স ডিওয়াই। বুঝছো কি না? ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স, এটা কি জিরো হয়ে যাবে না? দাঁড়াও দাঁড়াও, এখন তোমার ফাংশন তো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার, সেটা তো আসি, কিন্তু ও এখানে আচ্ছা এক্স হবে, বুঝছি। তার মানে কি দাঁড়াও এখানে এক্স স্কয়ার ইকুয়ালস টু ওয়াই, তার মানে দাঁড়াও জায়গা শেষ হয়ে যাচ্ছে, এক্স স্কয়ার ইকুয়ালস টু ওয়াই, এক্স ইকুয়ালস টু কি হবে রুট ওয়াই, যদি প্লাস মাইনাস আছে বাট অত মাথা কামালাম না, জাস্ট জাস্ট মাথায় রাখছো যে এক্স ইকুয়ালস টু কি রুট ওয়াই। তাহলে তখন কিন্তু আবার তোমার কি করতে হবে, এক্স এর জায়গায় কি বসাতে হবে, এক্স এর জায়গায় রুট ওয়াই বসাতে হবে। জি বুঝছো না বোঝো নাই? জি সরি, বুঝছি। রুট ওয়াই বসাতে হবে, প্লাস মাইনাস আছে কিন্তু, প্লাস মাইনাস মানে আছে আর কি, মানে কনসেপ্টটা বুঝছো কিনা? জি আচ্ছা হ্যাঁ, তো এটাই আর কি, মানে যত ধরনের কনফিউশন আছে, কনফিউশন যতক্ষণে ক্লিয়ার হবে না, কারণ আজীবন মনে করো তুমি বইতে পড়ে গেলা যে মানে কোন একটা ফাংশন দেখলাম, আচ্ছা দাঁড়াও, আজীবন মনে করো যে বইতে পড়ে গেলা, আচ্ছা আমার স্পিড কি ঠিক আছে পড়ানোর স্পিড, আমি কি খুব দ্রুত পড়াই বা এরকম, এটা যদি তোমার কাছে মনে হয় যে দ্রুত পড়াই তাহলে একটু বইলো, তাহলে আমি একটু মানে একটু ধীরে ধীরে আগাবো আর কি। আর যদি মনে হয় যে ঠিক আছে, আচ্ছা এটা আর কি। আচ্ছা, তো এই এখন বুঝতে পারলা কিনা এই যে ডিএক্স টা কেন দিছি আমরা, ডিএক্স দেওয়ার একটা মানে বিশেষ একটা কারণ আছে, এটা হুদাই যে দেওয়া হয়েছে তা না, জি এটাই। আর ভবিষ্যতে যদি কখনো ডিএক্স এর জায়গায় ডিওয়াই দেখো, তখনও কিন্তু আবার মানে ঘাবড়ে যায় না, তখনও কিন্তু সেটা কেমনে কি করতে হবে, জাস্ট সিম্পলি পুরো জিনিসটা কি হইতেছে এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো, তাহলে ইজিলি বের করা যায়। আচ্ছা তাহলে এই পরের 9 নাম্বারটা দেখো তো, 9 নাম্বারটা বুঝো কিনা, মানে জাস্ট চোখ বুলে যাও। তাহলে আমরা কিছু প্রবলেম দেখি আর কি। আচ্ছা আমি তোমার বইয়ের পিডিএফটা খুলে রাখছি, আমি তাহলে বই থেকেই তাহলে প্রবলেম দুইটা মানে ইজি থেকে শুরু করে কঠিনের দিকে আস্তে আস্তে যাইতে থাকি, তাই না? আচ্ছা এবার আমাকে একটা মানে এখন কিন্তু এর আগে কিন্তু অনেক জ্ঞানের কথা হচ্ছে, এখন জাস্ট সিম্পল কিছু প্রবলেম একটু আমরা জাস্ট প্র্যাকটিস করবো, কারণ যা যা জানার আমরা সবই জানি, জাস্ট প্র্যাকটিস। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। ফার্স্ট প্রবলেম হচ্ছে, আমি বই থেকেই বলি, 5x³ dx, সিম্পল প্রবলেম, বলো কি হবে? 5x³ dx হচ্ছে x to the power 5 plus 1 by 5 x to the power 3 plus 1 by 3 plus 1 plus c। আগে কি হবে, আগে কি হবে, আমি একটু মিস করছি। আগে 5টা গুণ হয়ে যাবে এটার সাথে। আগে 5টা বানিয়ে আসবে আর কি। আচ্ছা দাঁড়াও তো, এখন বলো, আমাদের সমস্যাটা ছিল 5x³ dx, তাহলে তুমি বলতেছো আগে 5টা থাকবে, তারপরে x³ dx টা আলাদা থাকবে, তারপরে x³ dx এর তারপর কি করবা বলো তো? x to the power 4 plus 4 x by to the 4 power by 4 plus 4, x to the 4 নিচে 4, by তাই 4 না? by হ্যাঁ হ্যাঁ by ঠিক 4 আছে,
বাই 4, হ্যাঁ ঠিক আছে। আর সাথে একটা কি হবে, সি তো একটা প্লাস মানে সি। আসছি প্লাস। এই যখনই দেখবা যে কোনো নাই, কি বলে কোনো এই লিমিট নাই, তখনই কিন্তু প্লাস সি মনে করে অবশ্যই দিবা। তাহলে এটাকে একটু সুন্দর করে আমরা কিভাবে লিখতে পারি, 5/4 x টু এক্স দি টু দি পাওয়ার পাওয়ার 4 প্লাস প্লাস। সি। আচ্ছা বললাম যে আচ্ছা এখানে লেখাটাই তোমার ভালো দেখাচ্ছে তাই না, ইসে লেখাচ্ছে। আচ্ছা তারপরে প্রবলেম, পরে আর একটা ইজি প্রবলেম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই বইতে ভালোই মোটামুটি একদম সহজ থেকে শুরু করে কঠিনের দিকে গেছে। 11x³ dx। আচ্ছা এটাকে বলো কি হবে। মিরপুরে তো আপনার এই বইটাই সবাই ইউজ করে দেখলাম, সব আচ্ছা আমি জানি না, কলেজে আমি এটাই। যত আমার স্টুডেন্ট পড়াইছি, বেশিরভাগই ছিল হচ্ছে তোমার ওই এসইউ আহমেদ স্যারের বইটা, এসিও আহমেদ। ওইটা পড়তে দেখছি। আর জি, আর কিছু এসিও আহমেদরা ছেলেপেলেকে পড়তে দেখছি অনেকে কেতাব ফলো স্যারের করে। বই। হ্যাঁ কেতাব স্যার বই অনেকে ফলো করে, কারণ কেতাব স্যার বই হচ্ছে যদি কেউ অ্যাডমিশনে বা ওই টাইপের মানে একটু প্রবলেমের সংখ্যা একটু বেশি। জি, আমার কাছে এসইউ কেতাব আহমেদ স্যারের স্যারের বই বইটা, আছে। হ্যাঁ এসইউ আহমেদ স্যারের বইটা আবার একটু বেশি সহজ, মানে কঠিন প্রবলেম নাই, খালি সহজ প্রবলেম আছে। এই জন্য ওই যে বিগিনার হিসেবে জি প্রথম দেখার জন্য হয়তো ওই বইটা পারফেক্ট। কিন্তু যদি তুমি চাও যে পরেও ভালো করবা, তাহলে কিন্তু অসীম স্যার বা কেতাব স্যারের বই মানে দেখা উচিত আর কি। আচ্ছা যাই হোক, জি। তো তো এত কিছু না, যে কোনো একটা বই জাস্ট শিখতে পারলেই হলো, সব বইতেই সব আছে মোটামুটি। আচ্ছা তাহলে এটা কি করতে হবে বলো তো, স্টেপ বাই স্টেপ বলো, কারণ তোমার কথা শুই না আমি লিখবো। আমি বলবো। হ্যাঁ তুমি বলবো, স্টেপ বাই স্টেপ বলো। বলতেছি। আমি আমি করি খাতার মধ্যে, তারপর করতে করতে বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নেই। 9/11টা আলাদা করে x⁻³ dx ইন্টিগ্রেশন করব। 9/11 x⁻³ প্লাস 1/-3 প্লাস 1 প্লাস সি। 9/11 হয়ে গেছে। x⁻² প্লাস সি। তাহলে আমার কি হবে, 9/11 এক্স টু দি পাওয়ার কি, আচ্ছা নিচেরটাকে আমরা ই করে ফেলি, এটা তো -2। কত -2, তাহলে একসাথে আমরা মাইনাস মানে 22 লিখে ফেলি তাই না, আচ্ছা মুছে ফেলি, জি -9/22 তাই না, জি। -9/22 তারপর কি 22 এক্স টু দি পাওয়ার x⁻²। -2 প্লাস সি। তাহলে অ্যান্সারে তুমি আর একটু সাজায় গুছিয়ে এইভাবে লিখতে পারো, 9/22 x² প্লাস যেমন। জি। আচ্ছা তারপরের প্রবলেমে যাই, পরের প্রবলেম দেখি আর একটু কঠিন হবে আশা করি ধীরে ধীরে। পরের প্রবলেম তোমার বইতে যেটা আছে, ইন্টিগ্রেশন অফ x² প্লাস 1/x² প্লাস কিউবিক রুট অফ x dx। কঠিন না, আর বলে এটা কি করতে হবে। x² প্লাস 1/x² প্লাস √x dx। ও এটা তো রুট ওভার না কিউবিক রুট। তিনটাকে কিউবিক রুট, এটা তো তিনটাকে ইয়া করতে হবে। হ্যাঁ তিনটা কি মানে আলাদাভাবে এইভাবে চিন্তা করবো, x² dx আবার কি 1/x² বা x⁻² dx প্লাস কি কিউবিক রুট অফ x dx। এবার বলো প্রথমটা কি হবে। x² dx হচ্ছে x⁻³ প্লাস x⁻1 বাই x⁻−1 বাই -1 প্লাস তারপর x⁻−2 বাই মাইনাস, কোনটা, না মাইনাস হবে না, 1/3, এটা হচ্ছে এই যে লাস্ট। 1/3 x⁻1/3। হ্যাঁ এটাকে এই টার্মটাকে জাস্ট এভাবে চিন্তা করবো, x⁻1/3 তারপর 3 প্লাস 1/3 প্লাস 1। আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও, আমি আমি কি একটু এটা ভুল করছি, এটা কি ঠিক লিখছি না দেখো তো, -2 প্লাস 1, হ্যাঁ জি জি ঠিক আছে। যেমন এখানে আমি একটু ভুল করে মাইনাস লিখে ফেলছি,
1/3 প্লাস 1, কারণ এটা একটু মাঝে মধ্যে খেয়াল রাখি, ওই যে আমরা যে এটা জানি না যে ddx অফ xn, এটার বেলায় আমাদের সূত্রটা কি nx x টু দি পাওয়ার n-1 না? মাইনাস n। হ্যাঁ, জি আবার এই জন্য ইন্টিগ্রেশনটার সময় মাঝে মধ্যে আমরা ভুল করে বসি কি, ওই যে তালে তালে, ওই যে এটা যেমন উপরে n-1, এই জন্য তালে তালে কি করে বসি, তালে তালে এখানে n ওই যে মাইনাস 1। ভুলে হয়তো 1 লিখে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। আচ্ছা আচ্ছা, পারফেক্ট। তারপর তো বুঝতেই পারতেছো একটু গুছায় লেখা লাগবে, আর দরকার আছে লেখা না সাথে একটা সি কি ফ্রি, সি হচ্ছে ফ্রি সবসময়, যেহেতু আমরা অনির্দিষ্ট রোজ করতেছি। জি তারপরে সমস্যা যাওয়া যায়, কারণ গুছায় লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। গুছায় এটা এমনি রাখা দিবে না, এমনি রাখলে কিন্তু দেখতে অনেক খারাপ দেখে। এটাকে কি করবো সবসময় লসাগু টসাগু যা করে হোক, মানে মোটামুটি গুছায় গুছায় লেখা ট্রাই। আচ্ছা, তারপরে প্রবলেম যাই তোমাদের বই থেকে। পরে এটা হচ্ছে 4, এটা হচ্ছে tan স্কয়ার x dx। আচ্ছা বলো, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? tan স্কয়ার x dx, tan x এর ইয়ে হচ্ছে sec x ইনটু sec স্কয়ার, tan x হচ্ছে sec স্কয়ার x, তাহলে tan স্কয়ার x হবে হচ্ছে tan স্কয়ার x, আমি ddx tan x একটু sec x জানি। ddx tan x কি দাঁড়াও, কি বললা? এটা কি বললো যে ddx tan x বললা? tan x sec sec স্কয়ার x। স্কয়ার x। হ্যাঁ, জি তার মানে তো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে হবে tan x, কিন্তু জি tan এখানে x, কি আমরা এখানে কি করতে পারি? এখানে এখন তো তো tan আছেই tan স্কয়ার x স্কয়ার x। দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি করবো? সূত্র কি বসানো যাবে? আচ্ছা, তুমি কি মনে মনে হয়তো এটা ভাবতেছো, আমি যেটা মনে হয় তুমি ভাবতেছো যেটাকে চিন্তা sec করবা স্কয়ার x minus 1। 10x হোল স্কয়ার, এরকম এরকম চিন্তা করতে চাও নাকি? এরকম চিন্তা করে তারপর না ওই যে নরমালি যেটা করো, ওটা কিন্তু এখানে করা যাবে না। একটু চিন্তা করে আমি দেখো, এই সূত্রটা যে বসাতে যাচ্ছি tan স্কয়ার x এ। tan স্কয়ার x এর কোন সূত্র বসাবো বলো? ট্রিগনোমেট্রি কিন্তু মাথায় রাখা লাগবে, ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু তোমার ম্যাথের যতগুলো ডিসিপ্লিন আছে, ক্যালকুলাস করতে গেলে কি বলে ট্রিগনোমেট্রি বলো, ফাংশন বলো, সবকিছু কিন্তু কাজে লাগে। জি এটা হচ্ছে এই যে আচ্ছা, sec স্কয়ার x plus tan স্কয়ার x equal 1, এই সূত্রটা। sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x প্লাস, এই মনে করে দেখো এটা কি প্লাস মাইনাস প্লাস প্লাস হয় না শুধুমাত্র কোনটার বেলায়, সাইন আর 1 কজেরটা, সাইন স্কয়ার 1 এক্স plus 1 প্লাস plus কসের। tan স্কয়ার x equal sec স্কয়ার x, বুঝছি 1 plus tan স্কয়ার x equal sec স্কয়ার x, আর হ্যাঁ, তাহলে tan স্কয়ার এই x যে equals এখানে মাইনাস, হবে sec স্কয়ার x minus 1 dx। হ্যাঁ sec স্কয়ার এক্স মাইনাস 1। আচ্ছা, এটা কেন করলো বলো তো? কারণ স্টেপ বাই স্টেপ বল যে কেন এটা করলাম। কারণ আমরা কারণ যেহেতু tan জানি যে স্কয়ার sec x এর স্কয়ার কোনো এক্স কে, হ্যাঁ সেটার কোনো ডিরেক্ট আমরা এখন মাথায় আসতেছে না, আর sec স্কয়ার এক্স কে আমরা দেখতে পাচ্ছি কি ইন্টিগ্রেট করলে ডিরেক্ট tan x হয়ে যাচ্ছে। তো আমি যদি এইভাবে লিখতে পারি, তাহলে তো আমি এই পার্টটার জায়গায় ডিরেক্ট কি বসাই দিতে পারবো, tan x বসাই দিতে পারবো। বুঝে গেছে? জি আচ্ছা, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটাকে দুই ভাগে ভাগ করে যে sec স্কয়ার এক্স dx, আবার কি মাইনাস, পরের টার্মটা বলো কি হবে? পরের টার্মটা কি হবে? মাইনাস 1 তো 0 হয়ে যাবে। এটা জিরো হয়ে যাবে? তুমি কিন্তু ডিফারেন্সিয়েশন এই করতেছো না, তুমি ধ্রুবক কিন্তু এখন ইন্টিগ্রেশন করতেছো। ইন্টিগ্রেশন কি ধ্রুবক কি ইয়া যায়, ইন্টিগ্রেশন হয়? ধরো তোমার মনে করো তোমার 5 dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে বল? এমনি তো এটা জানো যে ddx অফ 5 তোমার কত হইতো? 0 হইতো ও আচ্ছা ডিফারেন্সিয়েশন করে। বুঝছি, এটা হচ্ছে এটা হচ্ছে 5x। এটাকে কি হবে? এটা হবে কারণ 5টা, কারণ তুমি জাস্ট নরমাল নরমাল
ইন্টিগ্রেশনের মতো যেমনি করো 5 টাকে আগে বাইরে বের করে দিলা, তারপর কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, কারণ 5 তো একটা কনস্ট্যান্ট। জি তাহলে জি 5 আর বুঝছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি জাস্ট এক্স, সাথে কিন্তু সি দেওয়া লাগবে, সি কিন্তু হ্যাঁ আমরা ভুলে যাই বারবার, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে এই দেখো কিছু কিছু জিনিস কিন্তু কনফিউশন ক্লিয়ার করতে হবে আস্তে আস্তে। তাহলে এখানে বলো জি পরের টার্মটা জাস্ট কি, শুধু ডিএক্স, কারণ অন তো আর লেখা কিছু নাই, বুঝা গেছে? জি এটা যদি যায়, একটু জায়গার সংকটে পড়ে গেছি। আচ্ছা তাহলে এখানে ছোট করে লিখি, তাহলে বলো এই যে sec স্কয়ার x dx এটা তাহলে কত হবে, এটা কত হবে, 10x এটা কত মাইনাস হবে, x প্লাস এটা হবে 10x, আর এই যে পরেরটা কি মাইনাস x, কারণ dx এর তো ইন্টিগ্রেশন হবে, তারপর প্লাস c প্লাস c, এই যে পারফেক্ট। c তাহলে এটা কিন্তু মোটামুটি একটা এর আগের যে দুটো ম্যাথ দিছিলাম ওগুলো তো একটু বেশি সহজ ছিল, তাহলে এটা কিন্তু তার থেকে একটু জটিল, কারণ এখানে কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রি কাজে লাগতেছে। এটা দেখলাম কয় নাম্বার সমস্যা, জি 4, তারপর দেখবো কত, 5। আচ্ছা তাহলে ওভারঅল কেমন হচ্ছে তোমার, মানে এগুলো কোন অঙ্কগুলো এগুলা? বুঝি নাই। এই অঙ্কগুলো কোনগুলা বইয়ের 10.1 এ? হ্যাঁ তোমার আমি তো বইয়ের একদম আমি, আচ্ছা এগুলো মানে উদাহরণের, হ্যাঁ আমি একদম উদাহরণ টুদাহরণ দিয়ে সবকিছু দিয়ে শুরু করছি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এখন কি আমি সিরিয়ালি আর আগাবো, না তুমি বলবা র্যান্ডমলি ম্যাথ বলবা? হ্যাঁ আমাদের উদাহরণের ম্যাথ মনে হয় সবগুলো শেষ, এখন অনুশীলনে চলে আসছে। এখন কি সব ম্যাথ জি তো করাবো না, এখন আমি তাহলে দেখি যে যেগুলো মোটামুটি, যেমন এই যে অনুশীলনীতে দেখো বেশি সহজ, মানে প্রথম দিকে যে ম্যাথগুলা অনুশীলনীতে, এই যে হ্যাঁ 1 নাম্বার, এগুলো কি করানোর দরকার আছে? না, অনুশীলনের 1 নাম্বারের। আপনার কাছে যেগুলা মনে হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই করান, মানে যেগুলো না করলে না আচ্ছা আচ্ছা, একদম। হ্যাঁ সেটাই আর কি, যেমন বেশি যেগুলো সহজ ওগুলো তো পারবাই আশা করি। তারপর যেহেতু জি প্রথম প্রথম এই জন্য আমি আর একদম মানে সহজ জিনিসও দুইটা দুইটা দিচ্ছি আর কি। জি আর সাথে তাহলে এইচডব্লিউ এবার দিয়ে আমরা দিলে আরো ভালো অনুশীলনীতে হতো। যাচ্ছি। ও আচ্ছা হ্যাঁ এইচডব্লিউ থাকবি। তাহলে হ্যাঁ তাহলে একটা কাজ করো, তুমি ম্যাথের সব চ্যাপ্টারে তুমি এরকম আমাকে পারলে পিডিএফ পাঠিয়ে দিও, তোমার কি সব চ্যাপ্টার এরকম রেডি আছে? আপনার আমার ইন্টিগ্রেশনটা পাঠাই দিছি, আর যেগুলা যেগুলা হ্যাঁ বাকি আছে এগুলো সবগুলো পাঠাই দেব। হ্যাঁ আচ্ছা, মানে যখন যে চ্যাপ্টার পড়াবো, আপাতত তো মনে করি ইন্টিগ্রেশন আমরা কয়েকদিন পড়বো, একদিনে তো ইন্টিগ্রেশন শেষ হবে না, তো যখন না পড়ানো শুরু করব তার আগে তুমি আর কি পাঠিয়ে দিও, তাইলে আমি তোমাকে ওই যে যেদিন যা যা যে কটা পড়ানোর পড়ানোর পরে আমি আবার যে কটা তুমি বাসায় বসে করবো, ওই কটা আবার তুমি কি করবে তাড়াতাড়ি করে ওই দিন রাতের ভিতরেই ছবি তুলে পাঠিয়ে দিবা স্কাইপে, সবই স্কাইপে, জি হোয়াটসঅ্যাপে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এমনি মানে ওভারঅল ক্লাস তোমার কাছে মানে কি মনে হইতেছে আর কি, মানে বুঝতেছো বা ইন্টারাকশনে কোনো সমস্যা হচ্ছে জি কিনা? জি বুঝতেছি। মানে কিছু কিছু জিনিস তো আমাদের একটু করতে হবে, একদম যে কাছে মানে ধারের কাছে বৈশা যে বোঝানো তার সাথে তো পুরো কম্পেয়ার করা যাবে না, বাট তারপর মনে হয় যে টুলস বা আমরা ব্যবহার করতেছি তা যথেষ্ট আর কি বোঝানোর জন্য। আচ্ছা তাহলে আমরা জি অনুশীলনী 10.1 এর 1 নম্বরের এই ম্যাথটা করি। 1 নম্বরের তোমাদের বইয়ের, যদি এটা সিম্পল, দেখো তো 1 নম্বরে 8 নম্বরটা পারবা কিনা, পারবা আশা করি, তাহলে না করি। ওই যে x প্লাস জি 7 ইন্টু x পারবো। মাইনাস 7 dx পারবা, 8 9 পারবা। 10 1 2 3 3 পর্যন্ত পারবো। 1 2 3 পর্যন্ত পারবা, কেন 4 পারবা না, 1 এর 4? হ্যাঁ পারবো, এগুলো চেষ্টা করলে পারবো সবগুলো। আচ্ছা তুমি কি, আমি এটা 7 বুঝলাম না, নাম্বার তুমি 1 2 3 বলছো কি 7 ওই যে এই এক না রোমান এক, এখানে তো আবার একের ভিতর আবার 1 2 3 4 আছে, না রোমান এক না, 1 2 3। আচ্ছা মানে আপনি মানে আমার কয়েকটা পরীক্ষা ট্রাই করেন। করতে দেয় এর, হ্যাঁ আচ্ছা এই তাহলে আমরা চ্যাপ্টারটা এতক্ষণ যেভাবে করতেছিলাম ওইভাবেই আগাত থাকি আর কি। জি এই কারণ এই চ্যাপ্টারটা একবার করা হয়েছে, যে দাগানো আছে দেখেন না, এই যে খালি হ্যাঁ 10.1 আর 10.2 করা হয়েছে একটু ও আগে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এক্সের তো অনেকগুলো করলা, এবার আচ্ছা তার আগে এটা বলো, এই যে একের যে 9 নাম্বার এটা বলো কি হবে, এটাও সিম্পল একের পারবা, 9 নাম্বার x কিউব প্লাস 1 বাই x প্লাস 1 dx, বলো কি হবে? x কিউব প্লাস 1 বাই x প্লাস 1, এটা হচ্ছে এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব সবগুলো। কি আলাদা আলাদা ভাবে করবো ভাই, আলাদা আলাদা কোনগুলো আলাদা করবো বলো দেখি, তুমি কি আলাদা করো?
না আলাদা তো করবো না, হচ্ছে আমি একটু চিন্তা করিনি। আচ্ছা চিন্তা করো। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর মতো লাগে সূত্রটা। x টু দি পাওয়ার n তো, বাট x এরই তো অভাব নাই, এখানে x, x তো আমরা অনেক x দেখতে পাচ্ছি, এখানে x, এখানে x, আবার এর সাথে প্লাস 1, এর প্লাস 1, আবার এটা ফ্র্যাকশন, আসলে কি হবে? আচ্ছা এটাকে আমি ছোট করে দিব। ছোট কিভাবে করব? এই যে x কিউব প্লাস 1, এটা হচ্ছে একটা সূত্র আছে, x কিউব প্লাস 1 হচ্ছে x প্লাস a 1 কিউব x প্লাস b ইন্টু, কিউবের সূত্র। জি জি, x স্কয়ার মাইনাস x প্লাস 1, এটা হচ্ছে নিচের x প্লাস আচ্ছা 1 আর উপরে x প্লাস 1 কাটাকাটি যাবে, তারপর x স্কয়ার মাইনাস x প্লাস 1 থাকবে ddx, ওটাকে ইন্টিগ্রেশন করব। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, a কিউব প্লাস b কিউবের সূত্র কি এটা না? a প্লাস b, দেখো তো এটা আমি কি ঠিক বলতেছি? আমার কিন্তু সব জিনিস মনেও নাই, এটা ঠিক লিখছি? a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস a মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে জি। হ্যাঁ ঠিক লিখলে তাহলে এটা কি হবে? উপরের টার্মটা হবে x প্লাস 1, আর সাথে হবে কি x স্কয়ার মাইনাস, x স্কয়ার মাইনাস কি হবে x প্লাস 1। তাহলে নিচের x প্লাস জি 1 এর সাথে এই যে এই লাইনে আসছো, যে কেমনে করতে হবে, তারপর আমরা যে সিম্পলি কি করে দিব, এই এই কাটাকাটি, তারপর তো প্রবলেমটা ইজি হয়ে গেল। তারপর এটা কি x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx। তারপর আর কন্টিনিউ করার মনে হয় না দরকার আছে, কারণ এখন তো জাস্ট সবগুলা কি আর কোন সূত্র অ্যাপ্লাই করব, ওই এক্স টু জি দি পাওয়ার n এর সূত্র, জাস্ট তিনটা টার্ম আলাদা আলাদা করে ফেলবো। পারবা কি না? জি পারবো। x কিউব বাই 3 মাইনাস পরেরটা কি x স্কয়ার বাই 2 প্লাস x প্লাস কি c, এটা হবে आंसर। x প্লাস c, আচ্ছা তারপরে, আচ্ছা তারপরে যে এই যে এর পরের যে ম্যাথটা আছে, এটা দেখো, এটা আমাদেরকে কি বলতেছে যে ইন্টিগ্রেশন অফ y কিউব মাইনাস 8 y মাইনাস 2, জি তাহলে এটা কি হবে বলো? dy। এটাও কিন্তু আগের ম্যাথটার মতোই, জাস্ট এটা দিলাম x এর জায়গায় y আছে, কারণ যে কোনো চলকই কিন্তু থাকতে পারে। জি, এটা আগেরটার মতোই, হুম, এটা তো আগেরটার আগেরটার মতোই, তাহলে মতোই। আগেরটার মতোই, জাস্ট মাথায় রেখো যে যে কোনো সময় এই যে ভ্যারিয়েবলটা কিন্তু তোমার মানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, টি, যে কোনো ভ্যারিয়েবল থাকতে পারে, তাই না? এটা জাস্ট সিম্পলি করে ফেলবা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের উপরেরটা লিখবা, কাটাকাটি হয়ে যাবে, বাকিটাকে মতো দরকার নেই আর করার। তারপর আমরা যাব 2 এর, এটা বলো 2 এর কোনটা করবা? আচ্ছা 2 এর, আচ্ছা 2 এর একটা একটু দেখো, যে এটাও আশা করি সমস্যা হবে না। 1/3 রুট এক্স, পারবা? বল অ্যান্সার কি হবে? 1 বাই রুট x এর ডিফারেন্সিয়েশন। ওই তো 1/3 টা আগে থাকবে, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, আর 1 বাই রুট এক্স, তার মানে এটার জি, ইন্টিগ্রেশন মানে কি? 1 বাই রুট x এটার ইন্টিগ্রেশনটা কি হবে? হ্যাঁ, সেটার ইন্টিগ্রেশনটা করতে গেলে কিন্তু ওই যে রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এটাকে কিন্তু আমরা কিভাবে লিখতে হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তারপর আমরা কিসের সূত্র ব্যবহার হাফ, করব? জি, তারপর আমরা এক্স এন্ড ডিএক্স এর ইন্টিগ্রেশন সূত্র ব্যবহার করলে মাইনাস হয়ে হাফ, গেছে। জি সবসময় এটা মাথায় রেখো, যখন এই যে রুট কিউবিক রুট যাই, যেটাকে আমরা এই ফর্মে আই না, এটাতে বসাবো। বুঝছো বিষয়টা? 2 রুট x। আচ্ছা আচ্ছা, এরপর এটা এটা বলো তো যে ডাইরেক্ট একটা এটার যে সূত্র আছে না? কি 1/, ও হ্যাঁ, এটা তো ডিরেক্ট সূত্র আছে 1/2 রুট এক্স, তাই না? হ্যাঁ, এটার তো এরকম সূত্র যে একটা আছে, 1 বাই সেটা কি রুট x ইন্টিগ্রেশন না ডিফারেন্স? dx তো 2 রুট, না না দাঁড়াও, সেটা তো ইন্টিগ্রেশন হয়েছে। ডিফারেন্সিয়েশন। না না, তুমি 1 যে বাই সূত্রের কথা বলছো এটা না 1 বাই ডিডিএক্স অফ, রুট x dx না না হচ্ছে এটা 2 বলছো না, রুট x প্লাস c। তুমি এটার কথা বলছো না নাকি? এটা দিয়ে আবার না, উল্টায়ও করা যাবে, কারণ এটাকে আবার ইন্টিগ্রেশন করলে এটা হবে 1/2 জি জি রুট জি, এক্স কে ইন্টিগ্রেশন করলে এটা হবে মানে রুট এক্স, এটা থেকে আর কি, হ্যাঁ 2 রুট এক্স, তাহলে এটা ক্যান্সেল যাবে। যাই হোক, যেমন করো আর কি,
বুঝছো বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ জি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা তারপরে এটা বলো যে 3/x 2.5 dx 2.5 কিন্তু এটা বলো কি হবে? জাস্ট মুখে মুখে বলো, জাস্ট 2.5 আইডিয়াটা বলো, করার দরকার নেই। ওটা হচ্ছে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2.5 প্লাস 1 বাই 2.5 প্লাস 1 প্লাস এই সি। এই কি বলো? x to the power 2.5 প্লাস ও 1, হ্যাঁ, মাইনাস 2.5। মাইনাস 2.5, তাই না? বা এটাকে জাস্ট সিম্পলি এমনিও চিন্তা করতে পারো যে 2.5 মানে কি, 2.5 মানে কি 5/2, তারপর জাস্ট ওইভাবে x to the power মাইনাস 2 সেভাবে, বুঝছো তো? আচ্ছা, তারপরে জি আমরা পরের সমস্যাটা দেখি। পরের সমস্যাটাও যেটা বলতেছে সেটা হচ্ছে x 1 প্লাস রুট এক্স ডিএক্স, 1 প্লাস রুট এক্স ডিএক্স, বলে এটা তাহলে কেমনে করবো? এক্স 1 প্লাস রুট এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল, এটাকে আগে গুণ করে দিই। হ্যাঁ, গুণ করে দিব, তাহলে এখানে কি হবে? এক্স প্লাস এক্স প্লাস এক্স রুট এক্স ডিএক্স। এক্স রুট এক্স। জি তারপর কি করব? তারপর আমরা এই যে এক্স ইন্টিগ্রেশন ডিএক্স এর করব। ইন্টিগ্রেট করব, আবার কি এক্স রুট এক্স ডিএক্স এর ইন্টিগ্রেট করব, তাই না? এক্স ডিএক্স ইন্টিগ্রেট জি করলে হবে এক্স স্কয়ার বাই 2, আর এক্স রুট এক্স কে করলে কি হবে? এটাকে আমরা চিন্তা করতে পারি এক্স টু দি পাওয়ার 1, আর রুট এক্স মানে কি টু দি পাওয়ার কি হাফ, তাহলে 1 প্লাস হাফ, এটা তো জানো যে সূচকে যোগ হয়ে যাবে, তো এটাকে বলা যায় না? জি বুঝছো? হুম তোর বাকি কাহিনী তো আর কিছু বলার নাই, জাস্ট পরে এটা প্লাস সি অ্যাড করে দিও মনে করি। জি এই হলো কাহিনী। তারপরে এরপর, হ্যাঁ এরপর একটু পরের যে প্রবলেমটা, এটা দেখো তো 5 নম্বর, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 1/3 এক্স স্কয়ার, তার মানে এক্স স্কয়ার, আমরা চোখে একটু কম দেখি, মাইনাস 1/2 রুট এক্স ডিএক্স। এই তাহলে বলো কি করতে হবে? ওয়ানটা হবে এক্স, এক্স এক করে বলে ফেলো। 1/3 ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস 1/2 ইন্টু 2 রুট এক্স। ওই যে একটু যেটা দেখে আসলাম, তাই না? প্লাস, হয়েছে? তাই না? একটু এটা দেখে আসলাম না যে এটা জি জি 1/2 রুট এক্স করলে হবে রুট এক্স, তাহলে 1/√x হলে 2, আমরা ভুল টুল করে ফেলতে পারি, ওটা ব্যাপার না, কিন্তু শিখতে পারলে লিখে দিলাম। আচ্ছা তারপর, আচ্ছা 6 নম্বরটা অন্যরকম দেখতেছি। 6 নম্বরটা বলতেছে যে তোমার এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই টোটালটার আবার স্কয়ার ডিএক্স, বলে এটা কেন? এটাকে আগে সূত্রে ভাঙাবো। দেখো চিন্তা করে দেখো কি করা যায়। ইয়াই আমি আগে স্কোয়ারটা বসাই দিই এটার মধ্যে।
হ্যাঁ তুমি খাতায় করতে থাকো বাইরের তাইলে। স্কয়ারটা। আচ্ছা, x স্কয়ার x to the power 4 হয় প্লাস 1 বাই x to the power 4 স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এটা উত্তরটা আসে হচ্ছে x to the power 5 by 5 প্লাস কি বুঝি নাই? জি আমি বলতেছি এটা হচ্ছে দুইটাকে স্কয়ারটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে x to the power 4 প্লাস 1 বাই x to the power 4 আসে। এটাকে এখন মানে ইন্টিগ্রেশন ফাইনাল করব। রেজাল্ট না না, ওই তো। আচ্ছা আমার সাথে মিডলে মিলে আছে। রাখো যে যেমন করতেছি আমি, তোমার কথা আসলে বুঝতেছি না ঠিক। তাহলে এটা করছো না, দেখো এই যে মানে এটাকে জাস্ট a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাইছো না, না সেটা আমি করছো কিনা? স্কয়ারটা ডিভাইডেড করে দিছি। স্কয়ার ডিভাইড করে দিছো মানে তুমি এমনি এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাইছো না? না, হোল স্কয়ারের সূত্র তাহলে ভাঙিয়ে কি করা করছ? যায় হ্যাঁ তাহলে করা ডাইরেক্ট। যাবে না? তুমি এই যে x to দেখো a the power প্লাস b। 4, জি জি আচ্ছা ওটা তো করা যায়, কিন্তু এটাতেই করা যাবে না যদি x to the power 4 plus 1 by x to the power 4 লিখি। আচ্ছা এক কাজ করো, তুমি ছবি তুলে ওই যে ইসে দাও, চ্যাট বক্সে দাও যেটা করছো। আর আমি মানে যেভাবে a প্লাস b হোল স্কয়ারটা যেটা মাথায় আসলো ওটা এখানে লিখি। তাহলে ওটা হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তো এটা দিয়েও কিন্তু খুব বেশি জটিল কিছু হয় না। তারপর জাস্ট তিনটা টার্ম বের করলে হয়ে গেছে। x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার px x to the power 1 by 4, না 1 by x to the power 4, এটাকে বাংলা আসে। তুমি কিন্তু সহজ প্রবলেম না মানে অনেক জটিল করে ফেলতেছো, এটা কিন্তু 2 লাইনের প্রবলেম। জি জি দেখাচ্ছি, জি দিছি। ছবি তুলে দিছো? হ্যাঁ, আচ্ছা তুমি ওই যে এই দ্বিতীয় লাইনে তোমার টু টু কোথায়? হ্যালো, জি তোমার সেকেন্ড লাইনের টুটা কই? তুমিও তো এই সেম কাজই করছো, a প্লাস b হোল স্কয়ার সূত্রেই তো ভাঙাইছো, কিন্তু মাঝখানে তো টু দাও নাই। টু এ বি টার্মটা মিস করে গেছো। হ্যাঁ, কিন্তু পরে ফাইনাল রেজাল্টে কিন্তু আবার 2x দেখতেছি, সেটা আবার আসলো কোথা দিয়ে? ওটা তো ফাইনাল ওইভাবেই তো রেজাল্ট ঠিক করছিলাম। না, কিন্তু তোমার যে দ্বিতীয় লাইনটাই ভুল আছে, আমরা ফাইনাল রেজাল্ট ঠিক আছে। দ্বিতীয় লাইনে হ্যাঁ তুমি এটা টু হচ্ছে এ বি টার্মটা মিস ভাঙাইলে। করছো। হ্যাঁ 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 হ্যাঁ, জি মানে জি। এমনি ঠিক আছে, একই কাজই করছো তুমিও, বাট কাইন্ড হচ্ছে আর কি দ্বিতীয় লাইনে ওইটা মিস করে গেছো। আচ্ছা তাহলে আজকে তাহলে তোমার বাড়ির কাছে দিয়ে দেই নাকি? জি আচ্ছা, তাহলে তুমি বাড়ির কাজ করবা। তুমি এই যে এক দুইয়ের যত প্রবলেম আছে ধীরে ঠান্ডা করতে থাকবা। আচ্ছা তারপর তিন, চার, পাঁচ, আচ্ছা ট্রাই করো সবই করে ফেলার। শেষের দিকের গুলো একটু সমস্যা হতে পারে, তাহলে ওগুলা তুমি ট্রাই করে সবই করে ফেলার, বাট এই চ্যাপ্টারে যে কটা সমস্যা থাকবে নেক্সট দিন আমরা ডিরেক্ট ওগুলা চলে যাবো। বুঝতে পারছো? তুমি জাস্ট নোট করে রেখো যে যে এটা সমস্যা আমাকে বললো, আমি করে ফেলবো। বুঝে গেছে?